হে হোয়াটসঅ্যাপ গাইস, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। থাম্বনেল দেখে বুঝতে পেরেছো আমরা ফাইনালি গডজিলা এক্স কং দ্য নিউ এম্পায়ার 2024 এই সিনেমাটা এক্সপ্লেন করতে চলেছি। এবং এর আগে আমি সাইবেস 420 অনেক সিনেমা এক্সপ্লেন করেছি, বাট আজকের সিনেমা এক্সপ্লেন করতে আমি যে এক্সাইটমেন্টটা বোধ করছি, এই এক্সাইটমেন্টটা আমি এর আগে কোনো সিনেমাতে বোধ করিনি, সিরিয়াসলি বলছি আমি। এবং এই সাইবেস 420 মাধ্যমে কিন্তু মনস্টার ভার্সের সাথে গডজিলা কং এর সাথে আমাদের অনেক নতুন নতুন ফ্যান যোগ হয়েছে এবং অনেকেই কিন্তু কং এবং গডজিলার ফ্যান হয়েছে এবং এই সিনেমাটির জন্য অধীর অপেক্ষায় ছিল। তো ফাইনালি সিনেমাটি রিলিজ হয়েছে 29 মার্চে, মানে আজ থেকে মাত্র 4-5 দিন পূর্বে। তো এখন আমরা এই সিনেমাটা রিলিজ করবো, বাট অনেক রিস্ক নিয়ে রিলিজ করছি, কারণ অলরেডি আমাদের চ্যানেলে মনে করো মনিটাইজেশন নেই। তারপর যদি একটা স্ট্রাইক খেয়ে যায়, তো আমি ভিডিও এডিটরকে বলবো অনেক কৌশলে এখানে এডিট করতে হবে যাতে তুমি কিস না খেয়ে যাও, চ্যানেলটাই স্ট্রাইক না খায়। আর তোমাদেরও একটু কষ্ট করে ধৈর্য ধরে দেখতে হবে, কারণ এখানে ক্লিপ আমরা কম ইউজ করার চেষ্টা করবো। আমি জাস্ট তোমাদের সিনেমার প্লটটা বোঝাবো, তোমরা মেন সিনেমাটি দেখে নাও, ওটা আরো বেশি মজার হবে। তো যাই হোক, সিনেমাটি শুরু করার আগে সিনেমা সম্পর্কে কিছু তথ্য না দিলেই নয়। তোমরা সাইবেস 420 যারা ফ্যান তারা কিন্তু অলরেডি এই মনস্টার ভার্সের পূর্বের যে 4টা সিনেমা ছিল সেগুলো কিন্তু দেখেছো, এবং এই সিনেমাটা ডাইরেক্টলি সবগুলো সিনেমার সাথে কানেক্টেড। আর এখানে আরেকটা বিষয় লক্ষ্য, এই সিনেমা কিন্তু মেইনলি কং এর সিনেমা, আর কি কংকেই ফোকাস করা হয়েছে। আর এই সিনেমাতে আমরা প্রথমবারের মতো আরেকটা টাইটান শিমুকে দেখতে পাবো। আর কমিকে টাইটান শিমু কিন্তু অনেক অনেক বেশি পাওয়ারফুল, এবং শিমু কিন্তু তোমার যে কিং গিডোরা রয়েছে সবচেয়ে ডেঞ্জারাস পাওয়ারফুল, যাকে গডজিলা হারাতেই পারতো না যদি মর্থা এসে হেল্প না করতো। সেই কিং গিডোরাকে বরফে জমিয়ে দিয়েছিল, এবং কে এমন বলা হয় যে পুরো দুনিয়ার যে আইসেস ছিল মানে বরফে জমে গিয়েছিল, সেটা শুধুমাত্র শিমুর পাওয়ার কারণে। তো বুঝতেই পারছো শিমু কত পাওয়ারফুল, আই মিন ওটা কমিক্সের শিমু আর কি। তবে এই সিনেমাতে শিমুকে কিভাবে উপস্থাপনা করা হবে এটা আমরা সিনেমা শুরু হলে বুঝতে পারবো। আর আরেকটা ব্যাপার বলি, অনেকে এই সিনেমা নিয়ে নেগেটিভ রিভিউ করেছে যে সিনেমাটির সিজিআই ভিএফএক্স অনেক খারাপ, কিন্তু বুঝতে হবে ভাই এখন হচ্ছে 2024 সাল, আর 2024 সালে এসে মাত্র 1350 কোটি টাকা বাজেটে এরকম একটা মনস্টার ভার্সেস সিনেমা তৈরি করা, যেটা পুরোটা সিজিআই এবং ভিএফএক্স এর উপর মনে করো যে ভিত্তি করে নির্মিত। তো এখানে তোমার অত সিজিআই কোয়ালিটি তো তুমি পাবে না। তারপরে যে খুব খারাপ হয়েছে এরকম কিছু আমার কাছে মনে হয়নি। আর তাছাড়া এই সিনেমার যে তোমার ফ্র্যাঞ্চাইজি তারা হচ্ছে ওয়ার্নার ব্রোস, তাদের লাস্ট অনেকগুলো সিনেমা ভালো করতে পারেনি, আর এই মনস্টার ভার্স থেকেও তাদের অনেক লাভ হচ্ছিল না, কিন্তু তারা এটা কন্টিনিউ করতে চাচ্ছিল। তো এই জন্য তারা বাজেট কমিয়ে ভালো একটা স্টোরি নিয়ে সিনেমাটা জাস্ট কন্টিনিউ রাখতে চেয়েছে। তো এই সিনেমাতে আমার মনে হয় না তোমাদের সিজিআই নিয়ে কোনো কমপ্লেন থাকা উচিত। আমরা সিনেমা স্টার্ট করবো ছোট্ট একটা কমার্শিয়াল বিজ্ঞাপন দিয়ে। বিজ্ঞাপনটা তুমি দেখে তারপর মূল ভিডিওতে যেতে পারো, কিংবা তুমি যদি চাও যে স্কিপ করবে সেটাও করতে পারো। তো আমি বিজ্ঞাপন প্লে করে দিচ্ছি। তো গাইস, আজকে আমি তোমাদেরকে 100% একটা রিয়েল সাইটের সাথে পরিচয় করে দিতে চলেছি। আর এই সাইটটিতে শুধুমাত্র একটা অ্যাকাউন্ট করলে তুমি পেয়ে যাবে 100 টাকা বোনাস। আর এটি বাংলাদেশে খুবই জনপ্রিয় এবং বিশ্বস্ত একটা ওয়েবসাইট, যেটার নাম হচ্ছে ক্রিকেক্স। এবং এখানে প্রতি রেফারে তুমি পেতে পারো আনলিমিটেড 1200 টাকা বোনাস। আর স্ক্রিনে দেখানো যে প্রোমো কোডটা দেখতে পাচ্ছ, এই প্রোমো কোডটি ইউজ করলে তুমি কিন্তু 100 টাকা পেয়ে যাবে একদম ফ্রি। আর এই অ্যাপেলে প্রেডিক্ট করে তুমি জিততে পারবে 10 কোটি টাকা পর্যন্ত। আর ক্রিকেক্স এই অ্যাপেলে দিচ্ছে BMW X5। আর তাছাড়া গেম খেলে প্রতি সপ্তাহে পেতে পারো iPhone 15 Pro জেতার সুযোগ। আর তাছাড়া তোমার জন্মদিন বোনাস 1000 টাকা তো রয়েছেই। আর ক্রিকেক্সে এখন এভিয়েটর গেমে ক্যাশব্যাক দিচ্ছে 5 লক্ষ টাকা। আর তাছাড়া রয়েছে 30% ডেইলি স্লট রিলোড বোনাস। আর তাই সকল বোনাস পেতে এখনই রেজিস্ট্রেশন করো এবং ইনকাম করো ঘরে বসেই। আর লিঙ্ক দেওয়া রয়েছে পিন কমেন্টে। তবে গাইস, যে বিজ্ঞাপনে আসুক না কেন তোমরা অবশ্যই জেনে শুনে বুঝে তারপর সেখানে যাবে। তো বিজ্ঞাপন শেষে আমরা মূল ভিডিওতে চলে আসলাম। তো যেমন বলেছি, এই সিনেমাটা রিলিজ পেয়েছে হচ্ছে মাত্র 5 দিন পূর্বে, এবং এই সিনেমাটা কিন্তু পুরো দুনিয়াতে মনে করো যে বুম করে ফেলেছে। মাত্র 1350 কোটি টাকা বাজেটের সিনেমা। মাত্র কেন বলছি, কারণ লাস্ট যে আমরা সিনেমা দেখলাম ডক্টর স্ট্রেঞ্জ মাল্টিভার্স অফ ম্যাডনেস, সেই সিনেমাটা নির্মিত হয়েছে 3500 কোটি টাকা বাজেটে। সেই হিসাবে 1350 কোটি টাকার সিনেমা, এটা কিন্তু অনেক কম বাজেটের একটা সিনেমা। তো চলো আমরা এত বাজেট বাদ দিয়ে সিনেমার কাহিনীতে চলে যাই। তো সিনেমার কাহিনী শুরু হয় পৃথিবীর কোর থেকে। লাস্ট যে আমরা গডজিলা ভার্সেস কং দেখেছিলাম, মানে গডজিলার কং এর লড়াই দেখেছিলাম, সেই সিনেমা লাস্টে কিন্তু আমরা দেখেছিলাম গডজিলা চলে যায় পানিতে কংকে হারানোর পরে, মানে কংও মেনে নেয় যে আমি হার মানছি, গডজিলা তুই কিং। আর কং চলে আসে হচ্ছে হলো আর্থে, মানে পৃথিবীর মাঝখানে। আর হলো আর্থে আমরা দেখতে পাই কং এর পিছনে অনেকগুলো টাইটান আক্রমণ করেছে, এবং কং দৌড়াতে দৌড়াতে একটা পাহাড়ের একদম কিনারে চলে আসে। আর এরপর যখন ওইসব ভয়ঙ্কর টাইটান, যেগুলোকে দেখে অবশ্যই নেকড়ে মনে হচ্ছে হলো আর্থের, তো ওগুলো যখন এগোয় তখন কং করে কি একটা নির্দিষ্ট জায়গায় বড় একটা পাথর ফেলে দেয়, আর মাঝামাঝি বড় বড় একটা ফাঁদ খুলে যায়, এবং সকল ওই ভয়ঙ্কর টাইটান সেই ফাঁদের মধ্যে পড়ে যায়। আর তারপর ওদের মধ্যে একটা টাইটানকে কং 2 হাত দিয়ে টান দিয়ে ছিঁড়ে মেরে ফেলে। আর এটা দেখে বাকি সব টাইটান ভয় সেখান থেকে পালিয়ে যায়। তো এটা আমাদের কেন দেখানো হলো যে কং হলো আর্থে একাই রয়েছে, এবং ওখানে বাকি সব যে টাইটান রয়েছে তাদের সাথে কং এর লড়াই করে বেঁচে থাকতে হচ্ছে। এবং কং যথেষ্ট স্মার্ট, সে মানুষের মতো ফাঁদ বানাতে পারে বা মানুষের মতো সিস্টেম করে ওখানে বেঁচে রয়েছে। আর অন্যদিকে পৃথিবীর ওপরের ভাগে আমাদের ডক্টর এলিনকে দেখানো হয়, যাকে আমি হাফ লেডিস বলবো না হাফ ম্যান বলবো আমি বুঝতে পারি না। তো এই ডক্টর পৃথিবীতে যে টাইটানের হামলা টামলা বা বিভিন্ন সিগন্যাল আসছে এগুলো নিয়ে জাজ করছিল। আর এখানে আমরা জানতে পারি যে পৃথিবীর বর্তমানে গার্ডিয়ান হিসেবে গডজিলা এবং কং রয়েছে, যারা সবসময় মানুষদেরকে অন্যান্য ক্ষতিকর যে টাইটান রয়েছে তাদের কাছ থেকে প্রোটেক্ট করে। মানে গডজিলা যে ওদের মানুষদের প্রোটেক্ট করে এরকম না, সে জাস্ট মানুষদের হামলা করে না, বাট অন্য কোনো টাইটান যদি আসে বা মনস্টার যদি আসে যারা শহরে হামলা করছে তাদেরকে গডজিলা মেরে দেয়। আর এখানে আমাদের আরেকটা কাহিনী বলা হয় যে ইতালির রোম শহরে একটা ভয়ঙ্কর টাইটান মানুষের উপর আক্রমণ করেছিল। তো এই টাইটানগুলোর নাম কি এগুলো জানার গুরুত্বপূর্ণ না, দেখতেই পাচ্ছ মাকড়সার মতো টাইটান।
আর তখনই গডজিলা সেটা সেন্স করতে পেরে পানির নিচ থেকে বেরিয়ে আসে এবং ওই টাইটানের সাথে লড়াই করে এবং এরপর গডজিলা তার অ্যাটমিক ব্রেথ পাওয়ারের সাহায্যে ওই টাইটানকে মেরে ফেলেছিল। তো গডজিলা তো মানুষদের বাঁচিয়েছে, শহর বাঁচিয়েছে, কিন্তু লাস্টের শহরের অবস্থায় কি হয় আমার মনে হয় আরো বেশি খারাপ হয় আর কি। তবে তারপরে ওই টাইটানকে না মরলে আরো বেশি খারাপ হতো আর কি। তো যাই হোক, গডজিলা ওই টাইটানকে মেরে আবার পানিতে চলে যায় হচ্ছে হাইবারনেতে, মানে ঘুমাতে চলে যায়। আর গডজিলার বয়স সম্পর্কে আমি কিন্তু তোমাদেরকে বলেছিলাম, গডজিলার বয়স হচ্ছে প্রায় 26 কোটি বছর। মানে গডজিলা কং এরা কখনোই বয়সের কারণে মরবে না, এরা কোটি কোটি বছর বেঁচে থাকবে এবং যত সময় ধরে বাঁচবে এদের শক্তি তত আস্তে আস্তে বাড়তে থাকবে। আর এরপর আমরা দেখি ডক্টর ইলিনের কাছে হলো আর্থ থেকে, মানে মাটির নিচ থেকে টাইটানের বিভিন্ন রকম সিগন্যাল আসছিল। তো এইসব সিগন্যাল নিয়ে তারা খুব চিন্তিত ছিল তাদের ল্যাবে। আর তখন আমরা ডক্টর ইলিনের অ্যাডপ্ট করা মেয়ে জিয়াকে দেখি। আর এই মেয়েটাকে অবশ্যই চিনতে পেরেছো, অনেকবার দেখেছো এই মেয়েকে। ওই যে কং এর স্কার আইসল্যান্ডে যে আমরা একটা মেয়েকে দেখেছিলাম যে কং এর সাথে কথা বলতে পারতো অ্যাজ এ ট্রান্সলেটর, সেই মেয়েটাকে আর কি সে দত্তক নিয়েছে। তো যাই হোক, আমরা এখানে জিয়াকে দেখতে পাই সে ক্লাসে বসে বসে অনেক ধরনের হ্যালোসিনেশন করছিল এবং নানা রকম জিনিসপত্র দেখতে পাচ্ছিল। এবং এই হ্যালোসিনেশন হতে হতেই সে ক্লাসের টেবিলেই তার কলম দিয়ে একটা ড্রয়িং বানাতে থাকে, যেটা দেখে একটা সিগন্যালের মতোই লাগছে। তো এটা দেখে ওর বন্ধু বান্ধব এবং শিক্ষক সবাই অনেক বেশি শকড এবং অবাক হয়ে যায়। আর জিয়া নিজে অবাক হয়ে যায় এটা কিভাবে হলো। আর এখানে কিন্তু আমরা সবাই জানি জিয়া কিন্তু কথা বলতে পারে না, সে ইশারায় কথা বলে, সাইন ল্যাঙ্গুয়েজে কথা বলে। তো যাই হোক, এই আকামের কারণে ডক্টর ইলিনকে ডাকা হয়, কারণ সেই তোর মা। আর তখন জিয়া ওর মাকে বলে, আমি বুঝতে পারছি না আমার এরকম অদ্ভুত অদ্ভুত হ্যালোসিনেশন কেন হচ্ছে, আমি চোখ বন্ধ করলে আজগুবি আজগুবি জিনিস দেখতে পাচ্ছি। আর এখানে লক্ষ্য আমরা জানি ও কিন্তু ওই যে স্কাল আইসল্যান্ডের যে একটা ট্রাইব ছিল যারা ডাইরেক্টলি তোমার এই কং এর সাথে কথা বলতে পারতো, তাদের লাস্ট মেম্বারও, বাকি সবাই মারা গিয়েছে বা ওদের কোনো হদিস নেই কোথায় গিয়েছে। তো যাই হোক, রাতের বেলা যখন জিয়া আবার ঘুমিয়ে যায় তখন ওর আবারও হ্যালোসিনেশন হয়, অদ্ভুত জিনিসপত্র দেখতে পায়, চিৎকার করে ওঠে। আর তারপর সে করে কি ওর মা ইলিনের সাথে কথা বলে যে নিশ্চয়ই হলো আর্থে কং কোনো বিপদে রয়েছে এবং আমার মনে হয় আমাদের কং এর সাথে গিয়ে দেখা করা উচিত। তো ডক্টর ইলিন তখন ওকে কথা দেয়, ঠিক আছে আমরা এটা নিয়ে অবশ্যই কিছু করবো, তুমি ঘুমিয়ে পড়ো, মানে এটা এমনি এমনি বলে আর। কিন্তু জিয়া ঘুমিয়ে যাওয়ার পরে ইলিন করে কি জিয়ার বানানো ড্রয়িং গুলো দেখতে থাকে, যেটা সে হ্যালোসিনেশন করে ড্রয়িং করেছিল। আর ওই ড্রয়িং গুলো দেখার পরে সে পুরো মনে করে যে আটাশ হয়ে যায় যে এগুলো তো মাটির নিচ থেকে বা হলো আর্থ থেকে যে সিগন্যালটা এসেছে তার সাথে একেবারে হুবহু দেখতে। তো এখানে আমরা বুঝতে পারি যে জিয়ার মধ্যেও সুপার ন্যাচারাল কোনো কিছু রয়েছে। তো যাই হোক, এরপর আমরা দেখতে পাই ইলিন করে কি একজন সিগন্যাল এক্সপার্টের কাছে যায় এবং তাকে জিজ্ঞাসা করে এই সিগন্যাল গুলো কি কং পাঠিয়েছে না অন্য কোনো টাইটান পাঠিয়েছে। তো এক্সপার্ট পরে এটা নিয়ে অনেক বেশি রিসার্চ করে এবং বুঝতে পারে এই সিগন্যাল গুলো কং বা অন্য কোনো টাইটান পাঠায়নি, বরং এই সিগন্যাল গুলো মানুষই পাঠিয়েছে। তার মানে হলো আর্থে মানুষের বসবাস রয়েছে। তো এটা নিয়ে তো সবাই বেশি অবাক হয়ে যায় যে হলো আর্থে মানুষ আসলে কিভাবে। আবার এদিকে ডক্টর ইলিনের কাছে খবর আসে যে পানির নিচে থাকা গডজিলা আবার জেগে উঠেছে। আর এখানে উল্লেখ্য গডজিলা কিন্তু হুদাই জেগে ওঠে না, এর মানে হচ্ছে খুব শীঘ্রই পৃথিবীতে কোনো বিপদ আসতে চলেছে। আর গডজিলার একটা কাহিনী আমি তোমাদেরকে বলি। গডজিলার কাহিনী হচ্ছে আমি রাজা, অন্য কোনো মনস্টার যদি এই পৃথিবীতে থাকতে চায় ওর কাছে মাথা ঝুঁকে থাকতে হবে, আর যদি ওকে কেউ চ্যালেঞ্জ করে মনে করো শেষ, গডজিলাকে শেষ করে ফেলবে। আর গডজিলা পৃথিবীর যে কোনো মানে মনস্টার জনিত বিপদ ও আগেই সেন্স করতে পারে, মানে বুঝতেই পারছো 26 কোটি বছর বয়সের একটা গডজিলা, ওর সিক্স সেন্স কোন পর্যায়ে চলে গিয়েছে, যেখানে একটা কুকুরি নাকি 1 কিলোমিটার দূর থেকে অনেক কিছু সেন্স করতে পারে। তো যাই হোক, আরেকবার আমরা দেখি গডজিলা পানি থেকে উঠে প্যালেস্টাইনের জেরুজালেমে নিজের ঠিকানা বানিয়ে নিয়েছে, যদিও ইসরায়েল বর্তমানে দখল করে রেখেছে জোরপূর্বক। আর তারপর আমরা দেখতে পাই যে আর্থ থেকে বের হয়ে কং পৃথিবীর সারফেসে চলে আসে, মানে এখানে আমরা একটা পোর্টাল দেখতে পাই যে পোর্টালের মাধ্যমে শুধুমাত্র টাইটানরাই আসা যাওয়া করতে পারে কি হলো আর্থে। আর এটা কিন্তু আমরা আগের সিনেমাতে দেখেছি যে হলো আর্থে যাওয়ার জন্য এরকম অনেক জায়গা রয়েছে যেটা শুধুমাত্র টাইটানরা জানে, আর নর্মাল মানুষরা জানে না। আর নর্মাল মানুষরা সরাসরি যেতেও পারে না, তাদের যেতে হলে স্পেশাল কোনো স্পেসশিপের প্রয়োজন হয়। তো যাই হোক, এরপর ইলিন এবং জিয়া তার সাথে দেখা করতে যায়। আর কং তখন ওই জিয়াকে বোঝায় যে আমার দাঁতের ব্যথায় কষ্ট হচ্ছে। তো জিয়া সেটা ট্রান্সলেট করে দেয়। তো এখানে ডাবল প্রবলেম, প্রথমত কং মানুষ না, কথা বলতে পারে না, জিয়া একমাত্র ভাষা বোঝে, জিয়া আবার বোবা, চিন্তা করো কি প্রবলেম। তো যাই হোক, এরপর কং এর দাঁতের চিকিৎসা করার জন্য আমাদের নোয়াখালী থেকে একটা স্পেশাল টিম পাঠানো হয় এবং একটা ট্রেনে করে তারা করে কি কং এর দাঁতে রশি বেঁধে দেয় এবং সেই দড়িটি অনেক জোরে টানতে টানতে কং এর ওই নষ্ট দাঁতটি ফেলে দেওয়া হয়। আর এখানে লক্ষ্য কং এর দাঁত নষ্ট হবে না, কার দাঁত নষ্ট হবে, জীবনে দাঁত মাজস কং। তো যাই হোক, এরপর সেই জায়গাতে নকল একটা মেটাল দাঁত লাগিয়ে দেওয়া হয়। আর এরপর ডক্টর ইলিন অফিসে আবার ফিরে আসে এবং ডক্টর ইলিনকে ওই সিগন্যাল এক্সপার্ট বলে যে আমি আবারও বলছি এইসব সিগন্যাল কিন্তু হলো আর্থ থেকে মানুষই পাঠিয়েছে এবং হলো আর্থের মানুষরা জানাচ্ছে যে ভয়ঙ্কর একটা বিপদ আসছে, তারা এটা বুঝতে পেরেছে। তো এই সম্পর্কে ভালো মতো জানার জন্য ইলিন করে কি হলো আর্থে যাওয়ার সিদ্ধান্ত নেয়। আর এর জন্য তারা একটা টিম বানায়, ওই টিমের মধ্যে ইলিন ছিল, তার মেয়ে জিয়া ছিল, সিগন্যাল এক্সপার্ট ছিল এবং দুজন তোমার অস্ত্রধারী ছিল, যারা কোনো কামেরই না। তো এরপর আমরা দেখতে পাই ওরা সবাই মিলে কং এর সাথে হলো আর্থে যাচ্ছে। এর কারণটা হচ্ছে ওরা নর্মালি যেতে পারবে না, কং এর পেছন পেছন ওই হলো আর্থের পোর্টাল দিয়ে যেতে হবে। কিন্তু ওরা যখন হলো আর্থের ওই পোর্টালে ঢোকে, বিষয়টা বুঝতে পারছো জিও ফোর্সের এত বেশি চাপ ছিল যে ওদের অনেক বেশি কষ্ট হয়ে যেতে, মানে অনেক বেশি জি ফোর্স অনুভব হয়। তবে তারপরও শেষমেশ ওরা হলো আর্থে গিয়ে পৌঁছায়। তবে হলো আর্থ অনেক সুন্দর একটা জায়গা ছিল এবং জায়গাটা দেখে মনে হচ্ছে আমার নিজেরও হলো আর্থে যাওয়া উচিত। আমি খুব শীঘ্রই হলো আর্থে যাওয়ার একটা ব্যবস্থা করবো। তোমার জানা মতো আশেপাশে কোনো পোর্টাল থাকলে বলো, আমি চেষ্টা করবো। তো যাই হোক, ওরা যখন হলো আর্থে যায়, কং করে কি নিজের বাড়ি গুহার দিকে যায়। আর ইলিনা যায় হচ্ছে ওদের যে এখানে একটা বেস ক্যাম্প ছিল, আমরা কিন্তু লাস্ট পর্বে দেখেছিলাম যে এই শালার মোনার্ক
করে কি যেখানেই যায় সেখানে একটা করে ওদের ক্যাম্প বানিয়ে আসে, মোনার্কের বেস বানায়, আউটপোস্ট বানায়। তো লাস্টে ওরা এই যে এখানে হলো আর্থে একটা আউটপোস্ট বানিয়েছিল, তো মোনার্কের সেই আউটপোস্ট ওরা যাচ্ছে। আবার এদিকে পৃথিবীর উপরের অংশে ইলিনের যে বেসটা ছিল সেখানে আবার গডজিলার মুভমেন্টটা ট্রেস করা হচ্ছিল এবং তারা গডজিলার আবল তাবল যাতায়াতটা মানে ফলো করছিল যে গডজিলা কই থেকে কই যায়। এখানে হলো গডজিলাকে আটকানোর মতো কিন্তু কোনো সিস্টেমই নেই। আমি এখানে বারবার গডজিলা না বলে গডজিলা বলছি, এটা নিয়ে মাইন্ড করে না কেউ, এটা মাঝে মাঝে হয়ে যাচ্ছে আর কি। তো যাই হোক, অ্যাকচুয়ালি আমরা এখানে দেখতে পাই যে গডজিলা কিন্তু নিজেকে অনেক বেশি স্ট্রং করছিল। সে অগ্নিগিরি বা যেখানে অ্যাটমিক পাওয়ার রয়েছে সেখান থেকে পাওয়ার নিচ্ছে। আর এখানে গডজিলা সম্পর্কে একটা বলি, এই সিনেমাতে গডজিলা কিন্তু খুবই স্মার্ট এবং খুবই অ্যাগ্রেসিভ, খুবই শক্তিশালী একটা টাইটান, মানে পুরো মনস্টার ভার্সে। কং কিন্তু এখনো সেন্স করতে পারেনি যে কি হবে বা কি হচ্ছে, বাট গডজিলা সেন্স করতে পেরেছে যে সামনে যেটা আসছে সেটা অনেক বেশি বিপজ্জনক এবং ওটা আমি হ্যান্ডেল করতে পারবো না। আর এই জন্য গডজিলা আগে ডাইরেক্ট হলো আর্থে না গিয়ে বা মোকাবেলা না করেও আগে গিয়েছে হচ্ছে নিজের শক্তি সংগ্রহ করার জন্য। তো এটা হচ্ছে গডজিলা আলাদা একটা স্মার্টনেস। তো গডজিলা যখন এগুলো করছিল তখন মোনার্কের মানুষের মনে হয় যে গডজিলা দ্বারা প্রবলেম হতে পারে, তো মোনার্কের মানুষ করে কি তাদের বিমান বাহিনী বাড়িয়ে দেয়, বাট এর ফলে যেটা হয় গডজিলা আরো বেশি শক্তিশালী হয়। তবে আমি যেহেতু অ্যাকচুয়ালি সিনেমাটা এখনো দেখিনি, জাস্ট এক্সপ্লেন করছি, আমি নিশ্চিত নই যে ওরা গডজিলাকে হেল্প করার জন্য বিমানগুলো পাঠিয়েছিল নাকি গডজিলাকে মারার জন্য পাঠিয়েছিল। বাট মারার জন্য পাঠানো তো অবশ্যই সম্ভব না, কারণ গডজিলা তো পারমাণবিক বোমে মরেন, উল্টো আরো শক্তি ওর বাড়ে। তো এখানেও দেখা যায় গডজিলার অ্যাটমিক ব্রেথের পাওয়ার আরো বেড়ে যায় এবং শক্তিশালী হয়, মানে গডজিলা নিজেকে পুরোপুরি প্রস্তুত করে নিচ্ছিল। আর এদিকে হলো আর্থে ডক্টর ইলিন দেখতে পাই ওরা মোনার্কের যে আউটপোস্টটা বানিয়েছিল ওই পুরো আউটপোস্টটা ধ্বংস করে ফেলেছে কোন একটা টাইটান। তো প্রথমে সেখানে কং এর মতো একজনের হাত দেখা যায়, তো একজন বলে এটা কং ভেঙেছে, কিন্তু ইলিন বলে না এটা কং এর হাত না। তো বোঝা যায় যে এখানে কং এর মতো আরো কোনো টাইটান রয়েছে যারা এই আউটপোস্টটা ধ্বংস করেছে এবং এই আউটপোস্টে সবাইকে মেরে ফেলেছে। আর এই জন্য কেউ সিগন্যাল দিতে পারেনি যে ঘটনা কি হয়েছে এখানে। আবার ওদিকে কং যখন তার বাড়িতে বা গুহায় যায় সেখানে সে তছনছ দেখতে পায় এবং সে অন্য কোনো টাইটানের এনার্জি অনুভব করে এবং তার কাছে মনে হয় যে খুব ভয়ঙ্কর একটা কিছু আসছে। আর এই জন্য সেও তার অস্ত্র নিয়ে রেডি হয় এবং ওই এনার্জি পিছু করতে করতে সে সামনের দিকে এগোচ্ছিল এবং তারপর সে খুঁজতে খুঁজতে হলো আর্থের নতুন একটা জায়গায় এক্সপ্লোর করে যেখানে সে অনেক বড় একটা ছায়া দেখতে পায়। এটা আমরা ট্রেলারেও দেখেছি। তো এই ছায়াটা যখন আস্তে আস্তে কাছে আসে তখন দেখা যায় এটা একটা ছোট বাচ্চা বা ছোট বাচ্চা গরিলা। তো কং তখন ওর সাথে বন্ধুত্ব করার জন্য আগে বেরোয়, কারণ কং লাখ লাখ বছর পরে তার প্রজাতির একটা মনে করো গরিলা দেখলো এত বড়, কিন্তু ওই বাচ্চাটি উল্টো কং এর হাতে কামড় বসিয়ে দেয় এবং সেখান থেকে পালিয়ে যায়। তো এর মানে হচ্ছে হয়তো এই বাচ্চাটির কোনো ট্রমা রয়েছে, মানে ওর প্রজাতির যে কংরা রয়েছে তারা হয়তো খারাপ হবে। তো কং এর ওর পিছু পিছু করতে থাকে, কিন্তু কং যখন ওর পিছু করে তখন ওর মতো দেখতে আরো কিছু গরিলা কংকে ধরে ফেলে। তো কং প্রথমে নিজের মতোই বড় বড় গরিলাদের দেখে, প্রথমে ভালো লাগলেও কিন্তু দেখা যায় যে ওই গরিলাগুলো উল্টোকে আক্রমণ করছে, কিন্তু কং তো অনেক বেশি শক্তিশালী। তো কং ওদের সবাইকে মেরে মুক্ত করে ফেলে। আর তারপর ছোট ওই গরিলাটি কং এর কাছে আসে, আর এরপর কং করে কি ওই শুকো নামের ওই ছোট গরিলাটিকে নিয়ে ব্যাট বানিয়ে সবগুলোকে পিটায় এবং সবগুলোকে বাইরে ফেলে দেয়। আর এরপর শুকো বলে যে তার সাথে আসার জন্য। তো শুকো কং এর কথা মেনে নেয়, কিন্তু শুকোর মনে কিন্তু প্রচুর কুটবুদ্ধি, মানে ওর মনে অনেক কিছু চলছে। আর এদিকে আমরা দেখি হলো আর্থের ডক্টর ইলিন আর তার বন্ধুদেরকে এই সিগন্যালটা কই থেকে এসেছে, মানে ওরা যখন আমাদের পৃথিবীর সারফেসে ছিল তখন হলো আর্থের কোন জায়গা থেকে সিগন্যালটা এসেছিল সেটা বের করার জন্য জঙ্গলের মধ্যে দিয়ে যাওয়ার চেষ্টা করছে। তো ওদের যে দুজন টিম মেম্বার ছিল গানম্যান বডিগার্ড, ওরা বলতে শুরু করে জায়গাটা বেশ বিপজ্জনক, কারণ এখানে প্রচুর টাইটান থাকে, তাছাড়া এখানে গাছ বা নতুন কি প্রাণী রয়েছে আমরা জানি না, তো আপনারা সেফ থাকার জন্য আমাদের পেছন পেছন যাবেন, ঠিক আছে? কিন্তু ওই হারামজাদার কথা শেষ করতে না করতেই একটা টাইটান এসে ওকে অ্যাটাক করে খেয়ে ফেলে। মানে এটা একটা ফানি দৃশ্য ছিল, যদিও মারা গিয়েছে, বেচারার জন্য কষ্ট হচ্ছে, বউ বাচ্চার কি হবে, কিন্তু দৃশ্যটা ফানি ছিল। তো যাই হোক, এরপর ওরা করে কি সেখান থেকে পালাতে শুরু করে এবং সামনের দিকে এগিয়ে গেলে জিয়া একটা গডের চিহ্ন পায় আর হঠাৎ করে সেখানে একটা প্রজাপতি এসে বসে। আর এরপর জিয়া যখন ওই পাথরটিতে টাচ করে, মানে দেখে মনে হচ্ছে জিয়াকে কোনো একটা কিছু গাইড করছে যে তুই এইভাবে 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 কর, হয়তো পরিচালকই গাইডটা করছে আর কি। তো জিয়া যখন সেখানে টাচ করে ছোট্ট টানেল দিয়ে পানি দিয়ে ভরে যায়, আর ওই পানির পিছু করতে করতে ওরা সবাই এমন একটা জায়গায় পৌঁছায় যেখানে ইনভিজিবল প্রোটেক্টিভ শিল্ড ছিল, মানে এমন একটা জায়গা যেটাকে মনে করো অদৃশ্য একটা প্রোটেক্টিভ শিল্ডে মনে করো আটকে রাখা হয়েছে। তো এইসব জিনিস মনে করো একটু জাদু জাদু ব্যাপার হিসেবে ধরতে হবে তোমাদের। তো এরপর ডক্টর ইলিন যখনই প্রোটেক্টিভ শিল্ডটা খুলে তখনই সে সামনে থেকে নতুন আরেকটা দুনিয়া দেখতে পায়, মানে হলো আর্থের মধ্যে আরেকটা দুনিয়া। আর অন্যদিকে আমরা কং আর শুকুকে দেখতে পাই। তো শুকো তো কংকে নিজের বাড়ি নিয়ে যাচ্ছিল, কিন্তু এই হালার মনে তো আমি আগেই বলেছি শালার মন তো ভালো না, ও করেছে কি কংকে ধোকা দিয়ে একটা নদীর কাছে ছেড়ে দেয়। আর এই নদীর নিচে রয়েছে একটা ভয়ঙ্কর টাইটান, দ্বারা আমি দেখছি এই টাইটানটার নাম কি। আসলে প্রত্যেকটা টাইটানের এখানে আলাদা আলাদা নাম রয়েছে, কিন্তু এখানে আমরা এই টাইটানকে জাস্ট ওয়াটার স্নেক বলে ডাকি। তো যাই হোক, ওই ওয়াটার স্নেকটা করে কি কং এর উপর হামলা করে দেয়, আর হামলা থেকে বাঁচার জন্য কং করে ওর মুখে কুড়ালটি মেরে দেয়। বাট এই টাইটানটি অনেক শক্তিশালী ছিল এবং ওই টাইটানটি করে কি কংকে পানি নিচে ডুবাতে যাচ্ছিল। তো এটা দেখে শুকো সেখান থেকে পালিয়ে যায় যে মর হালার পর, কিন্তু পালাতে পালাতে একটু সামনে গিয়ে ও পড়ে যায় আর একটা কিছুতে বাধা খায়। আর আমরা দেখতে পাই সেটা ওই ওয়াটার স্নেকেরই মাথা ছিল, তার মানে আমাদের কং ওই ওয়াটার স্নেককে মনে করা যায় একেবারে ল্যাঠা ফ্যাটা করে দিয়েছে। আর শুকো তখন বুঝা যায় যে এটা কোনো সাধারণ কং নয়, এটাই হয়তো সেই কং যে বাকি সব কংদের মুক্ত করবে বা বাকি সব অ্যাপদের মুক্ত করবে। কেন বলছে এই কথা পরে বুঝতে পারবে। আর এর জন্য ওরা করে কি সামনের দিকে আরো যায়, আর তখন ওদের পথে ক্ষুধা লাগে, আর তারপর ওরা করে কি রাস্তায় ওই মরে যাওয়া টাইটানের মাংস খায়, মনে করে এটা ওদের জন্য বাইম মাছ।
মাছ। আর এরপর সিন কাট হয়ে আমাদের পৃথিবীর ওপরের অংশের সিনারি দেখানো হয় যেখানে গডজিলা রয়েছে। তো আমরা তো সবাই জানি গডজিলার প্রত্যেকটা কাজ শেষে সমুদ্রের নিচে গিয়ে হাইবারনেশনে যায়, আর তখনই গডজিলা সেন্স করে যে সমুদ্রের নতুন আরেকটা কাইজু চলে এসেছে, আর এটার নাম সম্ভবত টিয়ামাট বা এই ধরনের কোনো একটা কিছু হতে পারে। তো এখানে যে কাইজুটা আসলো, তোমরা যদি প্যাসিফিক রিম সিনেমাটা দেখে থাকো, এটা হয়তো ওই সিনেমার থিওরি থেকে নেওয়া হয়েছে। মানে হলো আর্ট তো আলাদা জায়গা, কিন্তু আমরা প্যাসিফিক রিম সিনেমাতে দেখেছিলাম যে সমুদ্রের নিচে এরকম একটা জায়গা রয়েছে যেখান থেকে পৃথিবীতে এরকম কাইজু আসছে। মানে টাইটান এক জিনিস, কাইজু আরেক জিনিস আর কি। কাইজুদের মাথায় মূলত বুদ্ধি থাকে না, তারা মনে করো পোকা জাতীয় বা প্রাণী জাতীয় অনেক আকারে বড় হয়। তো যাই হোক, ওই পিঙ্ক কালারের কাইজু যখন বাইরে আসে আমরা দেখতে পাই এটার মুখটা অনেকটা ফুলের মতো। আর গডজিলাও তো মনে করে খ্যাপা প্রাণী, সে ডাইরেক্ট গিয়ে ওখানে হামলা করে দেয়। আবার গডজিলাকে হেল্প করতে সেখানে তোমার সাবমেরিনও চলে যায়, কিন্তু গডজিলা তো একাই 100। গডজিলা নিজের অ্যাটমিক ব্রেথের সাহায্যে ওই টাইটানটিকে ওখানে শেষ করে দেয় এবং ওই টাইটানের যত পাওয়ার রয়েছে সব পাওয়ার সে নিজের মধ্যে অ্যাবজর্ব করে নেয়। আর এখানে আবারও মেনশন করছি, ওই টাইটানের কালার কিন্তু পিঙ্ক কালার ছিল এবং গডজিলা ওই টাইটানটার পুরো পাওয়ার শোষণ করেছে, কারণ গডজিলার আরো অনেক বেশি পাওয়ার দরকার এবং সে যতটা সুযোগ পাচ্ছে একটু ঘুমাচ্ছে, পাওয়ার শোষণ করছে, নিজেকে শক্তিশালী করে রেডি করছে আর কি। মানে আমরা যেমন কি করি, প্রোটিন খাই আর ব্যায়াম করে শক্তিশালী করি, কিন্তু গডজিলার তা না, একটু মারামারি কর, একটু প্রোটিন বলতে পারমাণবিক বোম খা, তারপর ঘুমা, ব্যায়াম বলে কিছু নাই। তো যাই হোক, এদিকে আমরা দেখি হলো আর্থে ডক্টর ইলিনরা নতুন একটা জায়গায় গিয়েছে এবং তারা যখন ওই জায়গার ভেতরে ঢুকে তখনই কিছু অদ্ভুত মানুষ ওদের উপর হামলা করে। আর এখানে লক্ষ্য বাকি কেউ ঢুকতে না পারলে ওরা কেন ঢুকতে পেরেছে? ওরা শুধুমাত্র জিয়ার জন্য ঢুকতে পেরেছে এবং তোমরা দেখেছো জিয়াকে কিভাবে ওই প্রজাপতি বা মনে করো প্রকৃতি ওকে সাহায্য করেছে এখানে আসতে। তো এখানে যারা এসেছে তারা কিন্তু ওই জিয়া ট্রাইবের লোকজনই ছিল, আর তারাও কং এর সাথে কথা বলতে পারতো। আর ওরাই মূলত সিগন্যাল পাঠিয়েছিল ডক্টর ইলিনের কাছে বা পৃথিবীর সার্ফেসে, কিন্তু সিগন্যাল তার ওরা পাঠায়নি, ওদের উস্তাদরা পাঠিয়েছে। ওরা তো সাধারণ মানুষ ওই জায়গার। ওরা যখন ইলিনদেরকে মেরেই ফেলবে তখন ওদের মধ্যে থেকে একজন জিয়াকে চিনে ফেলে যে জিয়া তো আমাদের ট্রাইবের একজন মানুষ। তবে তারপরে বিষয়টি সন্দেহ ছিল, আর এই বিষয়টি কনফার্ম করার জন্য ওরা জিয়াকে ধরে সরাসরি ওদের যে রানী তার কাছে নিয়ে যায়। আর আমরা দেখতে পাই যে একসময় এরা ছিল সবচেয়ে মনে করো থার্ড গ্রেডের মানুষ, তারা এই হলো আর্থে এসে অনেক উন্নত হয়ে গিয়েছে। টেকনোলজি না হলে ওদের টেকনোলজি অনেক ভিন্ন। তো যাই হোক, সে করে কি জিয়ার হাত ধরে জিয়ার সমস্ত মাইন্ড রিড করে ফেলে, আর তারপর ওরা জানতে পারে যে জিয়াও ওদের ট্রাইবেরই একজন মানুষ। তবে এখানে আমাদের রেফার করা হয়নি যে ওরা স্কাল আইসল্যান্ড থেকে এখানে কিভাবে আসলো বা এখানে ওদের বসতি কিভাবে বাড়লো, এটা আমাদের আর কি মেনশন করা হয়নি। তো যাই হোক, জিয়ার কারণে তখন ডক্টর ইলিন এবং টিমের বাকি মেম্বাররা বেঁচে যায়। তারপর ডক্টর ইলিন ওদের কাছে জিয়ার মাধ্যমে জিজ্ঞেস করে সিগন্যালের ব্যাপারে যে কি ধরনের সমস্যার সম্মুখীন হচ্ছেন আপনারা। তো ওরা তখন বলে যে আমরা জানতে পেরেছি এই হলো আর্থে কং এর মতো আরো অনেক গরিলা রয়েছে এবং তাদের যে বর্তমান রাজা রয়েছে যার নাম হচ্ছে স্কার কিং, সে পুরো কং এর প্রজাতিকে বর্তমানে কন্ট্রোল তো করছেই, কিন্তু এরই সাথে তার লক্ষ্য হচ্ছে পৃথিবীর উপরিভাগে এসে পুরো পৃথিবীর উপর রাজত্ব করা। কিন্তু লক্ষ লক্ষ বছর আগে স্কার কিং যখন পৃথিবীর উপর হামলা করেছিল তখন পৃথিবীর রক্ষক গডজিলা স্কার কিং কে পিটিয়ে কেলিয়ে আবার হলো আর্থে পাঠিয়ে দিয়েছে, কিন্তু ওরা আবারও পৃথিবীর উপরিভাগে যাওয়ার জন্য পোর্টাল খুঁজছে এবং আমরা আমাদের ক্ষমতা বলে সকল পোর্টাল বন্ধ করে রেখেছি ওদের জন্য। আর এরপর আমরা দেখি শুকো করে কি কংকে নিয়ে ওদের যে তোমার আস্তানা আই মিন ওই স্কার কিংরা যে এলাকায় থাকে সে এলাকায় চলে আসে। আর তখন কং দেখতে পায় এখানে ওর মতো আরো অনেক গরিলা রয়েছে, তার মানে এখান থেকে হয়তো ওর গার্লফ্রেন্ড ম্যানেজ করা পসিবল। কং খুব খুশি হয়, বাট খুশি খুব বেশিক্ষণ থাকে না, কারণ এখানে সব পুরুষ গরিলা এবং সবাইকে কুত্তা খাটানো হচ্ছে। এবং আমরা দেখতে পাই একটা বৃদ্ধ গরিলা ছিল, সে ঠিক মতো কাজ না করতে পারে অন্য একজনকে মেরে দেয়। তো এই সব দৃশ্য দেখে কং এর অনেক রাগ হয়। আর এখানে এই কংদের প্রজাতিদের পুরো মানুষের মতো দেখানো হয়েছে, মানে রাজা রয়েছে, জোর করে কাজ করাচ্ছে, হয়তো কয়লা খনিতে কাজ করাচ্ছে। তো যাই হোক, কং তখন রেগে যায় এবং ওই গরিলাটিকে মারতে শুরু করে যে গরিলাটি বৃদ্ধ লোকটাকে মেরেছিল এবং এক ঘুষিতেই ওকে ফেলে দিয়ে সবাইকে বোঝায় যে তোদের সবার চাই বেশি শক্তিশালী, কিন্তু সকল প্রাণীদের একটা নিয়ম হচ্ছে তুমি যদি রাজাকে চ্যালেঞ্জ করো তোমার সাথে ওই রাজা লড়াই করবে। তো কং এর এই চ্যালেঞ্জ শুনে ওদের যে বাচ্চা আই মিন স্কার কিং, এই সিনেমার মেইন ভিলেন, সে করে কি কং এর সামনে আসে। আর এইটাই সেই স্কার কিং যার সম্পর্কে কিন্তু এই পাশে ওই ট্রাইবের মানুষজন ডক্টর ইলিনের কাছে বলছিল। তো যাই হোক, স্কার কিং কং এর সামনে এসে হাসতে শুরু করে দেয়। আর এই হাসার কারণটা হচ্ছে কং এর মেটালের দাঁত, মানে ওকে বোঝাচ্ছে তুই কি মানুষের গোলাম বা এই ধরনের কোনো একটা কিছু। আর ওই মেটালের দাঁত থেকে শুকু এবং তার বাবা হাসতে থাকে, কিন্তু শুকু যেহেতু নিয়ে এসেছে আর শুকুর বাবার হাসি দেখে স্কার কিং রেগে যায় এবং শুকুর বাবাকে ডাইরেক্ট আগুনের মধ্যে ফেলে মেরে ফেলে। তো এর ফলে শুকু কান্নাকাটি শুরু করে। আবার এদিকে বিনা দোষে একজনের প্রাণ নেওয়াতে কংর অনেক বেশি রাগ হয়েছে এবং তোমরা মোটামুটি বুঝতেই পারছো যে এখানে সবাই মোটামুটি স্বৈর শাসনে রয়েছে আর কি। স্কার কিং এর স্বৈর শাসনে রয়েছে। স্কার কিং কে তুমি কিং জম উনের সাথে তুলনা করতে পারো কিংবা চীনের প্রধানমন্ত্রীর সাথে তুলনা করতে পারো। তো যাই হোক, কং যখন এটা প্রতিবাদ করতে যায় তখন এই রাজা করে কি ওর একটা স্পেশাল অস্ত্র রয়েছে যেটা কোনো একটা টাইটানের শির দ্বারা দিয়ে তৈরি, সেই অস্ত্র দিয়ে কং এর উপর হামলা করে। আর ওই অস্ত্রটার মাথায় আমরা একটা ক্রিস্টাল লাগানো দেখি। এই ক্রিস্টালটা কিসের জন্য, এটার কাজ কি, এটা আমরা পরে জানতে পারবো। তো যাই হোক, ওই হামলা থেকে কং বেঁচে গেল। ওই ক্রিস্টাল দিয়ে কং এর হাতটা কিন্তু কেটে যায়, কিন্তু কংও কিন্তু অনেক পাওয়ারফুল। কংও করে কি ওই স্কার কিং এর উপর হামলা করে, বাট এখানে একটা বিষয় বলতে হচ্ছে কং এর বডি ফিটনেস অনেক বেশি হলো, স্কার কিং এর মনে করো মুভমেন্ট স্পিড অনেক ভালো, মানে স্লিম, এর জন্য ফাস্ট অনেক। ও উল্টো করে কি কংকে গলা পেঁচিয়ে ফেলে। আর এরপর কং যখন মরে যেতে লাগে তখন কং তার সর্বোচ্চ শক্তি লাগায় এবং ওই হাড়ের বেলটি ধরে উল্টো স্কার কিং কে ফেলে দেয়। আর স্কার কিং ও বোঝা যায় যে আমার চেয়ে কং শক্তিশালী বেশি। আর তখন স্কার কিং করে কি তার
অন্যান্য গরিলাদের বলে জ্বলন্ত লাভা নিভাতে, এবং এরপর এখানে একটা স্পেশাল টাইটানকে আনা হয়। আর বুঝতেই পারছো প্রথমবারের মতো আমাদের মনস্টার ভার্সে শিমোকে দেখানো হচ্ছে। আর এই শিমোর পাওয়ারটা আমি তোমাদের অনেক আগেও বলেছি, শিমো হচ্ছে বরফের টাইটান। তো যাই হোক, আমাদের মনে প্রশ্ন আসে যে এই বরফের টাইটান এখানে কি করছে, হলওয়ার্থে কি করছে, স্কারকিং এর কাছে কি করছে, যে কিং গিদোরাকেই মানে টেক্কা দেনা বিল দেনা কোটি কোটি বছর আগে কিং গিদোরাকে জমে ফেলেছিল, এখানে কি করছে। অ্যাকচুয়ালি স্কারকিং অনেক বুদ্ধিমান, সে যেটা করেছে শিমোর মাথার যে একটা স্পেশাল ক্রিস্টাল রয়েছে সেই ক্রিস্টালটা ওর কাছে রেখে দিয়েছে, যেটা দিয়ে শিমোকে কন্ট্রোল করা যায়, মানে হিপনোটাইজ করে রাখা যায়। তো সেই ক্রিস্টাল দিয়ে স্কারকিং শিমোকে বলে কং এর উপর হামলা করতে। তো এরপর শিমো করে কি তার আইস পাওয়ার ইউজ করে, আর কং তখন সেটা থেকে বাঁচার জন্য তার কুড়াল সামনে দেয়, কিন্তু এতে তার হাত জমে যেতে থাকে। আর বুঝতেই পারছো শিমোর পাওয়ার হচ্ছে যে পুরো কিং গিদোরাকে জমিয়ে ফেলতে পারে, পুরো দুনিয়াকে বরফে রূপান্তরিত করে ফেলতে পারে। তো ওর কত পাওয়ার। তো কং বুঝতে পারে এখানে আমি টিকতে পারবো না, 2 হাতও ডাইরেক্ট বরফ হয়ে গিয়েছে। আর তখন কংকে বাঁচানোর জন্য শুকো এখান থেকে পালানোর একটা রাস্তা কংকে দেখায়, আর ওটার ব্যবহার করে কং করে কি সেখান থেকে পালিয়ে যায়। কিন্তু বাকি সব গরিলা তখন ওদের পিছনে দৌড়াতে থাকে, আর আহত কংও তখন দৌড়াতে দৌড়াতে সেই জায়গাটিতে চলে আসে যেখানে ও ভাত পেতে রেখেছিল। তো এখানে কং বুদ্ধি করে কিছু ওই গরিলাদের ওই ট্র্যাপের মধ্যে ফেলে দেয়, কিন্তু কিছু গরিলা ওই ট্র্যাপটা আগে থেকেই বুঝে যায় এবং ওটা পার হয়ে আসে। এবং এরপর ওরা যখন কংকে মারতে যাবে হঠাৎ করে ওই বাকি গরিলার উপর পাথর পড়তে শুরু করে, আর আমরা দেখতে পাই পাথরগুলো শুকো ফেলেছিল। তার মানে শুকো সাইজে ছোট হলো, একেবারে অকাজের নয় আর কি। তবে শুকুর বয়সও কম আর কি, একটা মাত্র বাচ্চা দেখানো হয়েছে, এখানে কোনো মেয়ে কংও দেখানো হয়নি, আর কোনো বাচ্চাও দেখানো হয়নি, শুধু এদেরই দেখানো হয়েছে। এটা হয়তো মনস্টার ভার্সের পরের সিনেমা তারও দেখানো হবে। তবে এতক্ষণ এই জার্নিতে কং আর শুকো কিন্তু বন্ধু হয়ে গিয়েছে, চাচাবাইস্ত হয়ে গিয়েছে আর কি। তো যাই হোক, কং অনেকক্ষণ ধরে লড়াই করতে করতে কিছুটা অসুস্থ হয়ে পড়েছে, আর এর জন্য শুকো ওর সাথে মিলে ওকে সামনে নিয়ে এগোয়। আর এই সিনেমাতে শুকোকে কিন্তু মিনি কং বলা হয়েছে এবং সন অফ কং বলা হয়েছে, বাট তার মানে এই না যে এটা কং এর ছেলে আর কি। কং এর সাথে রিলেশন সম্পূর্ণ আনক্লিয়ার। আর ওর হাইট বলা হয়েছে 150 ফিট, মানে এত পিচ্ছি দেখছো, তারপর 150 ফিট লম্বা আর কি। আর এরপর সিন কাট হয়, আর তখন আমরা পৃথিবীর অপরিভাগে গডজিলাকে দেখতে পাই যে পিঙ্ক টাইটানের সাথে লড়াই করছে। আর এদিকে আমাদের আবার ডক্টর ইলিনকে দেখানো হয়, যেখানে আমরা দেখি ওর মেয়ে জিয়া নিজের ট্রাইবের মানুষদের সাথে অনেক আনন্দ ফুর্তি করছিল। আর এটা দেখে ডক্টর ইলিন সিদ্ধান্ত নেয় তার মেয়েকে সে এখানেই ফিরে যাবে। কিন্তু হঠাৎই সেখানকার মানুষজন একটা মেশিন চালাতে শুরু করে, আর এই মেশিনটা ঘুরলেই সেই প্রোটেক্টিভ শিল্ডটা চালু হয়ে যায় এবং এখানে একটা পোর্টাল ওপেন হয়, মানে এই এরিয়াতে ঢোকার একটা দরজা ওপেন হয়, যেটার মাধ্যমে কং এবং শুকো এই জায়গাটিতে পৌঁছায়। আর এখানে উল্লেখ্য কং এর সাথে কিন্তু ওদের যে ট্রাইব বা ওদের যে গোষ্ঠী তাদের সাথে হাজার হাজার বছরের সম্পর্ক, মানে কং ওদের প্রোটেক্টর, এটা কিন্তু আমরা জানি। কিন্তু এখানে যে দরজাটা খুললো, এই দরজাটা কং এর পেছনে যেসব ওই যে গরিলারা আসছিল তাদের একজন দেখে ফেলে এবং বুঝতে পারে পৃথিবীতে ঢোকার যে পোর্টাল এখানে পাওয়া যাবে। আর এরপর ওই গরিলা করে কি স্কারকিং কে ব্যাপারটি বলে দেয় যে অমুক জায়গায় গেলে আমরা পৃথিবীর উপরিভাগে যাওয়ার পোর্টালটা পেয়ে যাবো, বা ওই জায়গায় মানুষের বসতি রয়েছে, কং ওই জায়গায় গিয়েছে। এই খবরে স্কারকিং অনেক বেশি খুশি হয় এবং সে খুশি হয়ে করে কি তার ওই ক্রিস্টালটি ঘুরিয়ে শিমোকে কন্ট্রোল করে তার উপর বসে পড়ে এবং তার এখন লক্ষ্য হচ্ছে সে পৃথিবীতে এসে পৃথিবীর উপরিভাগে রাজত্ব করবে। বাট এখানে বুঝতে হবে আমাদের যে গডজিলা কিন্তু সবকিছু সেন্স করতে পারে এবং আগে থেকে রেডি ছিল, এবং এটাও সেন্স করতে পারে যে টাইম এসে গিয়েছে, যে কোনো একটা কিছু হলো আর্থ থেকে পৃথিবীর উপরিভাগে আসছে আমাকে চ্যালেঞ্জ জানানোর জন্য বা পৃথিবীর উপর রাজত্ব করার জন্য। আর এর জন্য গডজিলাও নিজেকে প্রস্তুত করতে থাকে। আর অন্যদিকে ডক্টর ইলিন কং এর চেক আপ করে জানতে পারে যে ওর একটা হাত পুরো নষ্ট হয়ে গিয়েছে। তো ওর চিকিৎসা করার জন্য পৃথিবীর ওপর থেকে মেটালের একটা হাত আনা হয় এবং এই হাতের মধ্যে কিছু এনার্জি বুস্টারও ছিল, আই মিন জেট ছিল। এর পাশাপাশি কংকে তোমার কিছু ব্যথার ইনজেকশনও দেওয়া হয়, যে কারণে কং সুস্থ হয়ে ওঠে। আর এদিকে শুকো দেখতে পায় স্কারকিং শিমোকে নিয়ে এই জায়গাটিতে চলে এসেছে। তো শুকো দ্রুত গিয়ে কংকে এই কথাটি বলে, আর কং তো পুরো ভয় পেয়ে যায় কথা শুনে, কারণ সে স্কারকিং এর সাথে পারবে, বাট সে কোনোভাবেই শিমোকে আটকাতে পারবে না, ওটা অনেক বেশি শক্তিশালী। তো এই জন্য ও ডক্টর ইলিন এবং তার টিমকে এখান থেকে চলে যাওয়ার জন্য বলে এবং বলে তোমরা দ্রুত পৃথিবীর উপরিভাগে যাও এবং গডজিলাকে এই খবরটা জানাও, কারণ একা আমি এটা হ্যান্ডেল করতে পারবো না, গডজিলাকে লাগবে, মানে এরকম একটা কিছু। আবার এদিকে গডজিলাও বুঝতে পারছে যে পৃথিবীর উপরিভাগে কিছু আসছে হলো আর্থ থেকে। আবার ওদিকে কং একা থাকতে পারছে না, কং তো হলো আর্থে একা থাকলে মরবে। তো এই জন্য কং করে কি ডাইরেক্ট একটা পোর্টাল দিয়ে মিশরের যে পোর্টাল রয়েছে পিরামিডের কাছে সেখান দিয়ে পৃথিবীতে চলে আসে। বাট গডজিলা তার সেন্স দিয়ে আসে সেখানে এবং সে মনে করে যে এই কং এর শত্রু ওই আবার চ্যালেঞ্জ দিতে এসেছে। তো গডজিলা করে ওকে মারতে যায়, বাট কং তো বারবার বোঝায় যে এই দিক দিয়ে এই দিক দিয়ে শত্রুরা আসছে, ভাই আমি শত্রু না, আমি তোর বন্ধু লাগি। কিন্তু আমি যেমন বলেছি গডজিলা হচ্ছে মারাত্মক অ্যাগ্রেসিভ, মানে পাওয়ার বেশি তো মারাত্মক অ্যাগ্রেসিভ। ও মনে করো কং এর কোনো কথা শুনে না, ইচ্ছা মতো পিটাতে থাকে। কিন্তু কং আর কোনো রাস্তা না পেয়ে বাঁচতে তো হবে, ও গডজিলার সাথে লড়াই শুরু করে। আর এইদিকে আমরা দেখতে পাই ট্রাইবে ওই ট্রাইবের লোকজন করেছে কি ওদের যে গড রয়েছে যে হচ্ছে মর্থা। তো এই মর্থাটা কই থেকে আসলে আমি বুঝলাম না, আমি এটা যদি তোমাদের কাছে কোনো এক্সপ্লেনেশন থাকে তোমরা কমেন্টে বলে দিও। কারণ আমরা দেখেছি গডজিলার যে কিং অফ মনস্টার সিনেমাটা ছিল ওখানে কিন্তু মর্থা নিজে মারা গিয়ে তারপরে কিন্তু গডজিলাকে শক্তি দিয়ে গিদোরাকে মারতে হেল্প করেছিল, তো মর্থা মারা গিয়েছিল। তো এটা মনে হয় অন্য কোনো মর্থা হবে আর কি, এবং এই মর্থাদের সাথে গডজিলার একটা আলাদা সম্পর্ক রয়েছে। এমনকি দুষ্টুমি করে অনেকে মর্থাদের গডজিলার গার্লফ্রেন্ডও বলে থাকে, মানে গডজিলা সবসময় মর্থার কথা শুনবে। আর এই মর্থারা হচ্ছে এই জায়গার আর কি রক্ষক এবং গড। তো জিয়া নিজের আত্মাকে ওই গডের সাথে মর্থার সাথে মার্চ করে ফেলে এবং সবকিছু খুলে ফেলে। আর
আর তারপর জিয়ার মর্থা উড়ে যায় হচ্ছে গডজিলা এবং কং এর কাছে ওদেরকে সাহায্য করার জন্য বা থামানোর জন্য। আবার এদিকে ট্রাইবের সর্দার করে কি আবারও ওই ট্রাইবের উপর প্রোটেক্টিভ শিল্ড তৈরি করে ফেলে যাতে স্কার কিংকে আটকানো যায়। আবার এই দিকে দেখা যায় যে গডজিলা কিন্তু কংকে আবারও হারিয়ে দিয়েছে এবং প্রায় যখন মেরেই ফেলবে তখনই মর্থা এসে গডজিলাকে ফেলে দেয়। এবং এখানে আমি একটা কথা বলেছি যে একমাত্র মর্থাই গডজিলার সাথে কথা বলতে পারে। তো মর্থা করে কি তার টেলিপ্যাথিক পাওয়ার ইউজ করে গডজিলাকে পুরো বিষয়টা এক্সপ্লেন করে যে ঘটনা কি ঘটেছে। তো তখন গডজিলা বুঝতে পারে যে আমাদের একসাথে ফাইট করতে হবে এবং হলো আর্থে স্কার কিং তার পুরো বাহিনী নিয়ে রেডি হয়েছে পৃথিবীর উপরে সে আক্রমণ করতে এবং স্কার কিংকে আটকাতে হলে ওদের দুজনকে টিম আপ করতে হবে। আর এই দিকে আমরা দেখতে পাই ওই ট্রাইবের লোকজন পানির মধ্যে থেকে রেড কালারের জাদুর কিছু লিকুইড ঢালে আর এর ফলে আমরা পিরামিডের মতো কয়েকটা জিনিস দেখতে পাই যারা একে অপরের সাথে জুড়ে যাচ্ছিল, যেটা একটা সুইচের মতো। আর এটা হলে হবে কি পৃথিবীর যে সমস্ত পোর্টাল রয়েছে যেগুলো দিয়ে হলো আর্থ থেকে পৃথিবীতে আসা যায়, পৃথিবী থেকে হলো আর্থে যাওয়া যায়, সেগুলো বন্ধ হয়ে যাবে। কিন্তু ওই পোর্টাল গুলো বন্ধ হওয়ার আগেই মানে সবগুলো পিরামিড জোড়ার আগেই সেখানে চলে আসা হচ্ছে স্কার কিং শিমোকে নিয়ে এবং শিমোকে যখন অর্ডার দেয় শিমো তখন তার বরফের শক্তি ইউজ করে ওই পিরামিড গুলোকে সেখানে আটকে দেয়, যে কারণে হলো আর্থের দরজা আর বন্ধ হয় না। এবং স্কার কিং যখন সেখানে আক্রমণ করে তখন আবার মর্থা এবং জি আবার সেখানে চলে যায় এবং মর্থা যেটা করে সে তার পাওয়ার দিয়ে বেশ বড় বড় অনেকগুলো পাখি তৈরি করে এবং সেগুলো দিয়ে ওদেরকে আটকানোর চেষ্টা করে। বাট শিমো এবং স্কার কিং অনেক বেশি পাওয়ারফুল ছিল। আবার এদিকে পোর্টাল দিয়ে গডজিলা এবং কংও মনে করে এই হলো আর্থে চলে এসেছে স্কার কিং এবং শিমোকে আটকানোর জন্য। এবং এই জায়গায় আমরা এই সিনেমার সবচেয়ে বেস্ট এবং আইকনিক সিনটা দেখতে পাই, যেখানে এক পাশ দিয়ে কং এবং গডজিলা আসছে আর অন্য পাশ দিয়ে আসছে হচ্ছে স্কার কিং এবং শিমো। মানে এটা ওয়ান অফ দ্য বেস্ট সিজিআই সিন। তো যাই হোক ওদের মধ্যে ফাইট শুরু হয়ে যায় আর আমরা কিন্তু জানি যে কং অনেক পাওয়ারফুল, সে মনে করো স্কার কিংকে হারানোর জন্য যথেষ্ট। কিন্তু আমরা দেখেছি শিমুর কত পাওয়ার। গডজিলার হচ্ছে তোমার অ্যাটমিক পাওয়ার যেটা গরম আর শিমুর পাওয়ার হচ্ছে ঠান্ডা। আর আমরা জানি কি আগুনে পানি দিলে কিন্তু একেবারে সব শেষ। তো এর জন্য গডজিলা মনে করো শিমুর সাথে পেরে ওঠে না এবং উল্টো গডজিলাকে শিমো করে কি বরফ দিয়ে করে জমিয়ে ফেলে। বাট বরাবরই গডজিলার গার্লফ্রেন্ড মর্থা এসে আবার গডজিলাকে বাঁচিয়ে দেয়, বরফ ভেঙে ফেলে। আর তারপর গডজিলা আবারও শিমোর সাথে লড়াই করতে শুরু করে। আবার তখন মর্থা এবং বাকি মানুষরা বাকি সব অ্যাপসদের সাথে লড়াই করছিল। কিন্তু এই লড়াই করতে করতে হঠাৎ করে যেটা হয় ওরা করে কি যে পোর্টালটা রয়েছে পোর্টালের কাছে চলে। তো এর ফলে যেটা হয় পৃথিবীর উপরিভাগ ওদের আবার টানা শুরু করে, মানে গ্র্যাভিটি ওদেরকে টানা শুরু করে। তো যাই হোক তখন সবাই ওরা একসাথে ওই পোর্টালের মধ্যে দিয়ে পৃথিবীর উপর অংশে চলে আসে। আর স্কার কিং এতদিন এটাই চেয়েছিল পৃথিবীর উপরিভাগে আসবে। তো স্কার কিং এর স্বপ্ন পূরণ হয়েছে। তো এই জন্য স্কার কিং প্রথমে করে কি আইস টাইটানকে দিয়ে পুরো পৃথিবীকে বরফ করার অর্ডার দেয় এবং সূর্যকে মনে করে যে ঠান্ডা করে ফেলবে এই ধরনের একটা কিছু আর কি, মানে মেঘকে একবারে আটকিয়ে বরফ করে দিবে এবং সমুদ্রকে বরফ করে দিবে, পুরো মানে এলাকা বরফ করে দিবে। আবার ওদিকে গডজিলার কং এখনো এসে সারেনি, বাট বেশিক্ষণ সময় লাগে ওদের আসতে, ওরা পেছন পেছন চলে আসে। তো এইদিকে কং আর স্কার কিং লড়াই করতে থাকে আর ওদিকে গডজিলার শিমো। আর আমরা এদিকে দেখি কং এর হাতে যেহেতু মানুষের তৈরি একটা হাত ছিল ওটা ওকে অনেক সাহায্য করছিল এবং সে স্কার কিং এর উপর পুরো ডমিনেট করছিল। আর এবং এক পর্যায়ে আমরা দেখি কং এর ঘুষিতে স্কার কিং এর দাঁত পড়ে যায় এবং দাঁতের সাইজটা দেখো গাড়ির সামনে গিয়ে যখন পরে কত বড় লাগে। আর তারপর কং এমন একটা হাসি দেয় ভাই, এটা আসলে এই সিনেমাতে যায় না ভাই, একেবারে খেলনা ব্যাপার হয়ে গেছে। কং মানুষ না যে এরকম করে একটা দাঁত ফালিয়ে দিয়ে আবার এমনি করে বিজলানিতে হাসবে কং, মানে এটা আসলে হয় না এই সিনেমা আন্দাজে। আবার এদিকে গডজিলা করে কি স্কার কিং এর যে অস্ত্রটির মাথায় ওই ক্রিস্টালটা ছিল যেটাতে সে শিমোকে কন্ট্রোল করছিল, মানে গডজিলা ব্যাপারটা বুঝতে পেরেছে ঘটনা কি হয়েছে। আমি তো বলেছি যে গডজিলা অনেক বেশি স্মার্ট। গডজিলা করেছে কি ওইটা টার্গেট করে এবং ওই ক্রিস্টালটা আলাদা করে দেয়, কিন্তু ওই ক্রিস্টালটাকে তো ভেঙে ফেলতে হবে তাহলে শিমো মুক্ত হবে। কিন্তু তার আগে কং করে কি স্কার কিং কে ধরে ফেলে। আবার ওদিকে গডজিলাকে ব্যস্ত করে রেখেছিল হচ্ছে শিমো, কারণ শিমোকে তো তোমার স্কার কিং অর্ডার দিয়েই রেখেছে গডজিলাকে তুই সামলাবি। তো এখন কি করা যায়? আর ওই মুহূর্তে এন্ট্রি হয় পিচ্চি শুকর। আর শুকর করে কি কং এর কুড়ালটি নিয়ে এক কোপ ওই ক্রিস্টালটিকে ভেঙে চুরমার করে দেয়। কিন্তু ওই ক্রিস্টালের মধ্যে ছিল ব্যাপক পাওয়ার, মানে এই ক্রিস্টালটিকে তুমি কি বলবে, সাপের যেমন আমরা মনির গল্প শুনেছিলাম ওই রকম একটা মনে করো শিমোর মনি বা একটা কিছু হবে যেটাতে শিমোকে কন্ট্রোল করা যায়। এরকম প্রত্যেক বইয়ের একটা করে মনি থাকলে ভালো হতো, প্রত্যেক জামাইদের বউ কন্ট্রোল করা সহজ হতো। তো যাই হোক এই ব্লাস্টের ফলে আমরা দেখতে পাই কং, শুকো এবং স্কার কিং সবাই মনে করে উড়ে যায়। আর তারপর স্কার কিং এর তো সকল রাগ যায় হচ্ছে শুকুর উপর দিয়ে। আর ও শুকুকে যখন মারতে যাবে তখন কং আবার এসে স্কার কিংকে একবারে সেই লেভেলের ক্যালারি দেয়, সেই লেভেলের পিটা ছিল। তো এখানে আরেকটা হাস্যকর সিন দেখানো হয় যেটা আসলে এই সিনেমাতে দেখানো উচিত হয়নি। যেমন আমরা দেখতে পাই কং করে কি স্কার কিংকে ছুঁড়ে মারে, গডজিলা তার পাছা দিয়ে সিরিয়াসলি আমি এটা মানে নিতে পারি নাই, গডজিলা তার পাছা দিয়ে মনে করে ফুটবলের মতো করিয়ে দেয়, লাগে যেন কং আর গডজিলা ফুটবল খেলছে। এটা আসলে এই সিনেমার আন্দাজে যায় না, টু ফানি হয়ে গিয়েছে ব্যাপারটা। তো যাই হোক লাস্টে আমরা দেখি কং করেছে কি স্কার কিংকে গলা ধরে উঁচিয়ে রেখেছে। তার তখন গডজিলা শিমুকে অর্ডার দেয় যে স্কার কিং এর উপর বরফের অ্যাটাক করার জন্য, মানে গডজিলা তো গডজিলা অলওয়েজ মনে করো কিং। তো এরপর শিমু করে কি স্কার কিংকে বরফ দিয়ে জমিয়ে ফেলে আর এর ফলে ওদের জয় হয়ে যায়। কিন্তু কং তখন দেখতে পায় যে স্কার কিং এর একটা চোখ এখনো জমেনি, তার মানে জীবন্ত ছিল, আবার জেগে উঠতে পারে, কারণ বুঝতে পারছে এগুলো টাইটান কোটি কোটি বছর আছে। তো এর জন্য কং করে কি সেই পর্যন্ত ওকে মারতে থাকে যে পর্যন্ত মারা না যায়। কিন্তু ততক্ষণে এই ব্রাজিল মানে এই রিওর অবস্থা কিন্তু শিমু খারাপ করে দিয়েছে, পুরো বরফ জমিয়ে ফেলেছে, অনেক মানুষ মারা পড়ছে। একটা গরম দেশে হঠাৎ করে যদি এরকম বরফ পড়ে মানুষ তো মারা পড়বে। তো গডজিলা তখন করে কি তার অ্যাটমিক পাওয়ারের সাহায্যে সূর্য থেকে আকাশ থেকে সব জায়গা থেকে মনে করে বরফ ক্লিয়ার করে দেয়। তো এর ফলে ওই বরফগুলো পানি হয়েছে এবং এখানে আবার তাপের সৃষ্টি হয়, মানুষগুলো বেঁচে যায়। আর
তারপর সিন কাট হয়, আমাদের হলো আর্থে দেখানো হয়, কারণ জিয়া ডক্টর এলিন ওরা তো আর উঠেনি, আর সমস্ত বিপদ শেষ হয়ে গিয়েছে। তো ডক্টর এলিন পৃথিবীতে ফেরত আসবে, আর সে জিয়াকে পৃথিবী তার ফেরত আনতে চায় না, কারণ তার কাছে মনে হচ্ছিল জিয়া তার নিজের মানুষদের সাথে সুখী রয়েছে। কিন্তু জিয়া বলে না না, আমি এখানে থাকবো না, এখানে ওয়াইফাই নেই, তারপর কমোড পায়খানা নেই, মেকআপ নেই, আমি এখানে থাকতে চাই না, আমি আপনার সাথে থাকতে চাই। আমেরিকাতে থাকার যে আরাম সেটা কি এখানে পসিবল? তো এটা শুনে ইলিন অনেক খুশি হয়। ঠিক আছে মা, তোর আপাতত 20 MBPS আছে, আমি 30 MBPS তোর ইন্টারনেট দিব, সমস্যা নাই, এবং লাগলে কার্বন ফাইবারের কমোড টয়লেট কিনে দিব, তাও সমস্যা নাই, কারণ তারও তো বাচ্চা কাচ্চা না, অনেক খুশি। তো এরপর আর সবাই মিলে পৃথিবীর দিকে রওনা হয়। আর ওইদিকে আমরা দেখি ওই ট্রাইবের যে গড মথরা, ওর কিন্তু বিশাল ভূমিকা থাকে প্রত্যেকটা গডজিলা সিনেমাতে। সে করে কি পৃথিবীর ড্যামেজ হওয়ার সমস্ত পোর্টাল আর হলো আর্থে আসা যাওয়া সবকিছু বন্ধ করে দেয়। আর কাহিনী শেষে আমরা দেখতে পাই এই লড়াই গডজিলা অনেক বেশি ক্লান্ত হয়ে গিয়েছে, আর এই জন্য সে গিয়ে আবারও জেরুজালেমে যায়, মানে জেরুজালেমে ওর ঘর বানিয়ে নিয়েছে এবং সেখানে গিয়ে রেস্ট নেয়। মানে এই প্রথম মনে হয় পানিতে যায় না, কারণ প্রচুর ট্রল হয় এটা নিয়ে যে প্রত্যেকটা সিনেমার পরে গডজিলা পানির নিচে নামছে, মানে একটা গরুকে দেখানো হয় পানিতে নামছে, এটার সাথে গডজিলাকে তুলনা করা হয়। তো এই জন্য হয়তো লাস্টে এখানে দেখানো হয় নাই যে গডজিলা পানিতে নামছে। আর ওদিকে বাকি থাকে হচ্ছে কং, সে হলো আর্থে গিয়েছে এবং যত মনে করো হলো আর্থে যারা গোলাম হয়েছিল ওর মতো প্রজাতির, তাদেরকে মুক্ত করে সে ওদের নতুন বাদশা হয়েছে, এবং শিমো হয়েছে ওর খাস কুত্তা। মানে বুঝতে পারছো শিমোকে এখানে কি গুরুত্ব দেওয়া হয়েছে। যা আশা করেছিলাম শিমোকে নিয়ে ওরকম কিছু হয়নি, শিমোকে জাস্ট একটা প্রাণী হিসেবেই দেখানো হয়েছে। তো যাই গল্পটা এখানেই শেষ হয়, কিন্তু আমার কিছু দুঃখ হলো বাজেট অনুযায়ী সিনেমা অনেক বেশি ভালো হয়েছে, কাহিনীও ইন্টারেস্টিং ছিল, স্ক্রিন টাইম মোটামুটি সবাইকেই খুব ভালো দিয়েছে, পুরোটা সিনেমা জমজমাট, সবই ভালো। কিন্তু দুঃখ হলো আমার একটাই, আমি শিমোকে নিয়ে যেটা আশা করেছিলাম, শিমোকে এই সিনেমায় কিন্তু ওইরকম ভাবে দেখানো হয়নি। কিং গিদোরাকে যেরকম ডেঞ্জারাস দেখানো হয়েছে, তারপর যে তোমার ওই যে গডজিলা ভার্সেস কং যে সিনেমাটা আমরা দেখলাম, ওটার মধ্যে যে মেচা গডজিলা সম্ভবত, ওটাও তো কিং গিদোরার ব্রেন দিয়েই তৈরি, এক মাথা দিয়ে তৈরি, ওখানে যে ওদেরকে ডেঞ্জারাস ভাবে উপস্থাপনা করা হয়েছে, এখানে শিমোকে কিন্তু একেবারেই মনে করে যে ফালতু ভাবে উপস্থাপন করা হয়েছে। ডাইরেক্ট ওকে একটা কুত্তা বানিয়ে দিয়েছে, প্রাণী বানিয়ে দিয়েছে ওকে, মানে গডজিলার মতো যে একটা হ্যাডামে একটা জিনিস বা ওইরকম কিছু দেখানো হয় নাই। অথচ শিমো সাইজে বড়, শিমো শক্তিশালী বেশি, গডজিলা অনেক বেশি শক্তিশালী, কারণ ও যখন ওর অ্যাটমিক পাওয়ার পেয়ে যায়, মানে গডজিলা ব্যাপারটা হচ্ছে তোমরা তো এনিমে দেখো না, যারা এনিমে দেখে যদি ড্রাগন বল দেখে থাকো, ওটা গোকু হাইকে যত বিপদে পড়ে ওর এভেলপ করে মনে করো যে আরো শক্তিশালী হয়ে যায়। তো গডজিলা ব্যাপারটা হচ্ছে এরকম, প্রত্যেক সিনেমাতে ওর একটা করে নতুন নতুন পাওয়ার আসবে, যত বিপদে পড়বে নতুন নতুন পাওয়ার আসবে। কিন্তু কমিক্সে যে শিমো, যে ডেঞ্জারাস শিমো, এখানে এই সিনেমাতে শিমোর ক্যারেক্টারটাকে ওরা একেবারে শেষ করে দিয়েছে। শিমোকে আরো ডেঞ্জারাস ভাবে তোমার উপস্থাপনা করা যেত, কিংবা এই সিনেমাতে শিমোকে না দেখালেই ভালো হতো। এখানে স্কারকিংকে মেইন ভিলেন রাখতো, ওর সাথে আরো দুই একটা অন্য কিছু দিত, শিমোকে অন্য একটা গডজিলা সিনেমাতে ডাইরেক্ট ভিলেন বানালে আরো বেশি ভালো হতো, এবং ওকে দেখানো হতো যে ও কিং গিডোরার মতো মনে করে বুদ্ধিমান, গডজিলার মতোই বুদ্ধিমান, তাহলে আরো বেশি সুন্দর হতো। চিন্তা করো শিমো ভার্সেস গডজিলা, বাট এখানে কিন্তু লড়াইটা মূলত স্কারকিং ভার্সেস কং আর গডজিলা। শিমো তো মনে করো কন্ট্রোলে, ওরে তো কুত্তাই বানিয়ে দিছে। তো সবই ঠিক আছে, দুইটা সিনের সমস্যা, যেমন ওই যে কং করে কি বিজলানি দেয়, একটা দাঁত বিজলানি স্কারকিং এর দাঁত ফেলে দেওয়ার পরে, আর হচ্ছে গডজিলা যে ফুটবলের মতো বল পাস করে, আর হচ্ছে শিমোর ব্যাপারটা ভাই সিরিয়াসলি। তো যাই হোক, আমি জানি না তোমাদের মতামত কি, আমি জাস্ট আমার মতামত বললাম, কারণ আমি জাস্ট সিনেমা এক্সপ্লেন করি না, এর সাথে আমার মতামত দিই, তোমরা তোমাদের মতামত দিও। তবে বিদায় নেওয়ার আগে আরেকটা কথা না বললেই নয়, এই সিনেমাতে আমরা জয়া নামে যে মেয়েটিকে দেখেছি না, যে কং এর সাথে কথা বলতে পারে, এই মেয়েটির অরিজিনাল নাম হচ্ছে কেইলি হটলি, আর ওর বয়স হচ্ছে 16 বছর। তো এখানে এই সিনেমাতে আমরা দেখেছি যে ও কথা বলতে পারে না, তো এটা কিন্তু সত্য, ও কিন্তু আসলেই কথা বলতে পারে না এবং কানে শুনতে পায় না। তবে ও না থাকলে সিনেমাটা কিন্তু একটা ইন্টারেস্টিংও লাগতো না। তো যাই হোক, আমি বিদায় নিচ্ছি, ভালো থেকো, সুস্থ থেকো, টেক কেয়ার, আল্লাহ হাফেজ।